জামাতের মিছিলে কিছু লোক এসেছে, তারা পেয়ার পদ্ধতি চায়। তাদেরকে জিজ্ঞাসা করা হলো পেয়ার পদ্ধতি আপনি বোঝেন? ওনারা বলতে পারলেন না পেয়ার পদ্ধতি কি। তো এই সমস্যাগুলো কিন্তু থাকবে। নতুন একটা জিনিস, এটা না বোঝাও কিন্তু আমি কোনো ভুল মনে করি না, কোনো অপরাধ মনে করি না, হতেই পারে নতুন একটা জিনিস। তো আমাকে অনেকে বলেছেন যে পেয়ার পদ্ধতি জিনিসটা কি, এটা নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই। তো আমি আজকে আসলে পেয়ার পদ্ধতি বিষয়টা কি এটা একটু ব্যাখ্যা করে একটা ভিডিও করতে চাচ্ছি। আমি প্রথমেই বলে নিই, আমাদের এখানে যে নির্বাচনটা এখন হয় এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সংক্ষেপে FPTP। এই সিস্টেমে নির্বাচন হয়, অর্থাৎ যিনি মনে করেন 4 জন প্রার্থী আছে, আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন 4 জন প্রার্থী, ক খ গ ঘ, আমি এভাবে রাখলাম। ক পেল 38% ভোট, খ পেল 39% ভোট, গ পেল 15% ভোট, আর ঘ পেল 5% ভোট। এই যদি ভোটের হিসাব হয়, আর পরে যা 2-3% থাকলো ওটা অন্য খুচরা দলগুলি পেল, তাহলে জিতবে কে? খ জিতবে, কারণ তারা 39% ভোট পেয়েছে। 39% ভোট পেয়ে তারা ক্ষমতায় এসে গেল। একটা কথা ভাবুন তো, তারা 39% ভোট পেয়ে ক্ষমতায় আসলো, কিন্তু দেশের 39কে বাদ দিলে থাকে কত? 61%। 61% লোক কিন্তু খকে ভোট দেয় নাই। তাহলে 61% লোক যাকে অপছন্দ করে সেও কিন্তু ইলেক্টেড হয়ে গেল। এই জিনিসটা খেয়াল করেন। আবার আরেকটা হিসাব ধরেন আপনি, এই যে খ দল 39% ভোট পেল, এই সবটাই কি তার ভোট? তাও কিন্তু না। যেমন ধরা যাক উদাহরণ দিয়ে বলি, যেমন ঘ পেয়েছে 5% ভোট। এখন ঘ হয়তো ককে খুবই অপছন্দ করে। যেমন আমাদের এখানে অনেক সময় কিন্তু হয়, একটা যেমন আওয়ামী লীগ জামাত হয়তো আওয়ামী লীগকে খুবই অপছন্দ করে, কাজে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জামাতের লোকজন যে বিএনপিকে ভোট দেয়, এরকম কিন্তু হয়। আমি এখানে যে উদাহরণটা দিচ্ছিলাম ওভাবেই বলি যে ঘ হয়তো ককে খুবই অপছন্দ করে, এই জন্য সে তার অনেক ভোট সে খকে দিয়ে দিয়েছে। সে খকেও পছন্দ কম করে, কিন্তু মানে কয়ের চেয়ে একটু কম করে, মানে মানে দুইটা মানে অপছন্দের মধ্যে খটা হলো কম অপছন্দ, সে খকে ভোট দিল। এখানেও কিন্তু ভোটের কিছুটা এমন জায়গায় সে ভোট দিল যেখানে সে অন্য সময় হলে ভোট দিত না, এটাও কিন্তু ঘটে। এই যে ঘটনাটা, এখান থেকে বাঁচার জন্যই কিন্তু নতুন একটা পদ্ধতি আসছে। সেই পদ্ধতির নাম হলো প্রপোর্শন রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংক্ষেপে PR সিস্টেম। বাংলা আমরা যেটাকে বলি সংখ্যানুপাতিক পদ্ধতি। এখন ওই যে আগে যেটা বললাম যে FPTP, ওই সিস্টেমে পৃথিবীর কতগুলি দেশে এখন নির্বাচন হয় জানেন? 58টা দেশে। পৃথিবীতে 58টা দেশে ওই FPTP মানে যে পদ্ধতিতে আমরা নির্বাচন করি এই পদ্ধতিতে নির্বাচন হয়। এর মধ্যে ইন্ডিয়াও আছে, এর মধ্যে পাকিস্তান আছে, এর মধ্যে ইংল্যান্ড আছে, এরা এই পদ্ধতিতে নির্বাচন করে। আমেরিকা কিন্তু আরেকটা পদ্ধতি, ওটা মানে কলেজ সিস্টেম, ওটা অন্য হিসাব, ওই আলোচনা আমরা যাচ্ছি না আপাতত। আর এই যে বললাম পিয়ার সিস্টেম, এই সিস্টেমে এই মুহূর্তে সারা দুনিয়ার 90টা দেশে নির্বাচন হয়। 90টা দেশে। এখানে পদ্ধতিটা কি এটা আলোচনা করি। তাহলে কোনটাতে বেশি নির্বাচন হয়? পিয়ার পদ্ধতিতে। কিন্তু প্রথম পিয়ার পদ্ধতিতে নির্বাচন শুরু হয়েছিল বেলজিয়ামে, সেটা 1900 সালে। 1900 খ্রিস্টাব্দে প্রথম বেলজিয়ামে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা শুরু হয়, সেটা এখনো বেলজিয়ামে সেভাবে চলছে। এছাড়া এখন নেদারল্যান্ড, ইসরায়েল, এখানেও এই সিস্টেমেই নির্বাচন হয়। ইসরায়েলেও কিন্তু এই পিয়ার সিস্টেমে নির্বাচন হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। এই পিয়ার পদ্ধতিতে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, পিয়ারের মধ্যে কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, সেটা আপনাদের একটা বলি। যেমন ধরেন ইসরায়েল কিংবা নেদারল্যান্ড, এখানে কি হয়? তারা যেটা করে, তারা এত প্রার্থী দেয় না। তারা বলে যে পুরো দেশটাই একটা নির্বাচনী মানে এলাকা, এইখানে ভোট হবে দল ভিত্তিক। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে সংসদের আসনের অত পার্সেন্ট আসনে জায়গা পাবে। যেমন ধরা যাক আমাদের দেশে 300 আসন। এখন যদি কোনো একটা দল, ধরা যাক আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা কখই ধরি আমরা, যদি ক দল যদি 40% ভোট পায় তাহলে তারা 120টা আসন পাবে। যদি খ দল 38% অথবা 35% ভোট পায়, যদি খ দল মনে করেন 35 পেল, তাহলে তারা 105টা আসন পাবে। ঠিক এইভাবে এটা হলো একটা পিয়ার পদ্ধতি, যেখানে কি এটাকে বলা হয় পিওর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, মানে PPR সিস্টেম। মানে পুরো দেশটাই একটা, কোনো প্রার্থী আলাদা থাকে না, দল থাকে, দল নির্বাচিত করে। এই পদ্ধতিতে নির্বাচন হয় সাধারণত ইসরায়েলে হয়, নেদারল্যান্ডসে হয়, এই সিস্টেম হয়। আবার আরেকটা আছে, সেটাকে বলা হয় ক্লোজ লিস্ট সিস্টেম। সেটা কোনটা? সেটা হলো পার্টি করে কি ইলেকশনের আগে একটা তালিকা প্রকাশ করে দেয় যে 300 আসনের জন্য আমাদের এই 300 প্রার্থী, 1 2 3 4 করে প্রার্থী ঘোষণা করে দেয়। তারপরে তারা যদি এরকম 120টা আসন পায় তাহলে প্রথম থেকে 120 জন যাবে, ওই তালিকা দেখে ভোটাররা ভোট দেবে। এটা একটা পদ্ধতি। এখন
এই পদ্ধতিতে হলে আমাদের এখানে কি হতো আমি ওইটা একটু বোঝাই, তারপরে আপনি অন্য লাইনে আবার আসছি। যেমন আমি আমাদের একদম কখন উদাহরণটা অনেকে মনে রাখতে পারেন না, এখন আমি একটু দলের উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ধরেন 2001 সালের নির্বাচনের কথা আপনারা ধরেন, মাথায় রাখেন। 2001 সালের নির্বাচনে কে জিতেছিল? বিএনপি জিতেছিল। বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল? বিএনপি সেবার 40.97% ভোট পেয়েছিল। ধরেন 41% ভোট তারা পেয়েছিল। 9-7 মানে 41 প্রায় 41% ভোট পেয়ে তারা আসন পেয়েছিল কয়টা? 193টা। খেয়াল রাখবেন, তারা 193টা আসন পেয়েছিল। 300 আসনের মধ্যে 193টা তারা পেয়েছিল 40.97% ভোট পেয়ে। আর সেবার আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত? 40.13%, মানে সামান্য কম ভোট। কিন্তু আমি যদি সংখ্যা হিসেবে করি, বিএনপি ভোট পেয়েছিল 2,28,33,000, আওয়ামী লীগ পেয়েছিল 2,23,65,000, মানে 5 লাখ ভোট কম পেয়েছিল আওয়ামী লীগ। এবং এই 5 লাখ ভোট কম পাওয়ার কারণে আওয়ামী লীগের আসন হয়েছিল 62টা। কোথায় 193 আর কোথায় 62? কিন্তু যদি ওটা পিয়ার সিস্টেম ইলেকশন হতো, তাহলে বিএনপি আসন পেত 193টা না, তারা পেত 123টা। আর আওয়ামী লীগ 62টার পরিবর্তে আসন পেত 120টা। সেই নির্বাচনে জাতীয় পার্টিও ছিল, তারা ভোট পেয়েছিল 7.24%, তারা আসন পেয়েছিল 14টা। যদি পিয়ার সিস্টেম হতো তাহলে তারা আসন পেত 22টা। আবার জামায়াত ইসলামে 2001 সালে বিএনপির সঙ্গে মিলে ইলেকশন করেছিল, কাজে তাদের শতাংশটা ঠিক বোঝা যায় না। তবে আমি ধরে নিচ্ছি জামাত ভোট পেয়েছিল, জামাত অ্যাবসলিউট জামাত ছিল, সেখানে ভোট পেয়েছিল তারা 4.28% এবং আসন পেয়েছিল 17টা। কিন্তু যদি সেটা পিয়ার সিস্টেমে নির্বাচন হইতো, এই ভোটের কারণে তারা আসন পেত 13টা। মানেটা হলো এখানে এটাই যে যাদের নাকি কম ভোট পায় সারা দেশে, তারাও কিন্তু কিছু আসন পেয়ে যায় জাতীয় সংসদে। আর যদি পিয়ার সিস্টেম না হয়ে আমাদের এই কনভেনশনাল সিস্টেম হয়, তাহলে সেখানে দেখা যায় যে 1% 2% ভোটের ব্যবধানে প্রায় 100-150 ভোটে কিন্তু এই আসনের কিন্তু ডিফারেন্স হয়ে যায়। আমি যদি সর্বশেষ 2000 মানে যেটাকে আমি নির্বাচন বলি, আমি যে 14, 18 আর 24 নির্বাচনই বলি না, ধরেন সর্বশেষ যেটা নির্বাচন 2008 সালে কথা যদি আমরা বিবেচনা করি, 8 সালে কি হয়েছিল ওইটা একটু হিসাবটা আপনাদের একটু বলি। 8 সালে আওয়ামী লীগ ভোট করেছিল 48.04%, তারা আসন পেয়েছিল 230টা। যদি পিয়ার পদ্ধতিতে হতো তাহলে তারা আসন পেত 144টা। আর বিএনপি সেবার ভোট পেয়েছিল 32.5%, তারা আসন পেয়েছিল 30টা মাত্র। যদি পিয়ার পদ্ধতিতে তার ইলেকশন হতো তাহলে তারা ভোট পেত 97টা। ভাবেন আপনাকে জিনিস, তার মানে কি? তার মানে নিচের দিকে যে দলগুলো আছে তারা পিয়ার সিস্টেমের মাধ্যমে বেশি পায় আসন। কারণটা কি? তারা তো ভোট পাচ্ছে, মাথায় রাখুন আপনি, তারা তো ভোট পাচ্ছে। এই ভোট যারা দিচ্ছে সাধারণ মানুষ, তাদের তো একটা বক্তব্য আছে, তাদের তো একটা ভয়েস আছে। তারা তো চাইবে যে আমি যাকে ভোট দিলাম সেও যেন ওখানে যেতে পারে। সারা দেশে কোনো কোনো দল আছে একটা কোথাও পাস করতে পারে না, কিন্তু সারা দেশে কিছু 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 ভোট পায়। সব ভোট যোগ করে দেখা যাবে সে 2% ভোট পেয়ে গেছে। যদি কেউ 2% ভোট পায় সারা দেশে, তাহলে সে কিন্তু এখানে আপনার 6টা আসন পেয়ে যাবে এবং তাদের 6 জন লোক কিন্তু সংসদে যাবে। তো এটাতে আমার মনে হয় এটাকে আমি মোর ডেমোক্রেটিক, আমার বিবেচনায় বলি, আমারটা ভুল হতে পারে, আমারটার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আমার কাছে মোর ডেমোক্রেটিক মনে হয়। কিন্তু এখন যে বিতর্কটা উঠেছে, সেই বিতর্কটা হলো যে আমাদের দেশে অনেকে স্বতন্ত্র দাঁড়ায়, তাদের কি হবে? আবার অনেকে আছে যে আমি আমার এলাকায় একজন লোককে চাই, সেই লোকটাকে আমি পছন্দ করি, তাকে আমি চাই। আবার অন্য জায়গায় তাকে আমি চাই না। এখন যদি পিয়ার পদ্ধতিতে হয়, তাহলে এখানে হয়তো আমার এই লোকটাকে আর দেওয়া হবে না, অন্য একজন লোককে এখানে বসাই দেওয়া হবে। অথবা কে কোন এলাকার এমপি হবেন, কাকে কোন এলাকায় দেওয়া হবে, এই যে ভাগগুলো, এটা নিয়েও কিন্তু একটা জটিলতা আছে। এই জটিলতা থেকে বাঁচার জন্য আরেকটা নির্বাচন পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা চলে জার্মানিতে। তারা একটা মিশ্র পদ্ধতি করে। সেই পদ্ধতি তারা কি করে? তারা সমস্ত আসনগুলির মধ্যে 50-50 করে দেয়। মানে তারা 50% ন্যায় হলো পিয়ার পদ্ধতিতে, আর 50% ন্যায় হলো যে FPTP পদ্ধতিতে, মানে আমরা যেভাবে চলি সেভাবে। তবে তারা একটা মিক্স করে এবং ওতেও কিন্তু মোটামুটি একটা ভালো সুফল পাওয়া যায়। তো এই হলো মোটামুটি তাত্ত্বিক দিকগুলো। কিন্তু আমরা আসলে করবোটা কি? আমরা কেন এটা চাচ্ছি না? দেখবেন সবসময় যারা নাকি ক্ষমতায় যায়, যারা বড় দল, তারা সবসময় ওই FPTP পদ্ধতিতে ইলেকশন করতে চায়, তারা পিয়ার পদ্ধতি চায় না। আর যারা তুলনামূলক ছোট দল, তারা পিয়ার পদ্ধতি চায়। গণতন্ত্রের মূল বক্তব্যটা হলো আপনি একজন মানুষের কথাও শুনবেন। যত বেশি লোকের কথা, যত বেশি লোকের ভয়েস আমি সংসদে আনতে পারবো, ততই সুবিধা। আমি পার্সোনালি পিয়ার পদ্ধতির পক্ষে। কিন্তু আমি আবার এটাও মনে করি এই মুহূর্তে এখনই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নেই সেটা বলি, আলোচনাটা শেষ করবো। এই জন্য মনে করি যে পিয়ার পদ্ধতিটা নিয়ে আরো গবেষণা করা দরকার আছে। আমাদের দেশের জন্য কোন পদ্ধতিটা লাগছে হবে, অথবা আমরা নতুন কোনো পদ্ধতি উদ্ভাবন করবো কিনা, সেটা নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনা চলতে চলতে আমরা হয়তো 5 বছর পরে এটা নিয়ে আলোচনা করতে পারবো, আমাদের সিস্টেমে চেঞ্জ করতে পারবো। কিন্তু সমস্যা হলো একটাই, যারা ক্ষমতায় থাকেন তারা তো পিয়ার পদ্ধতি চান না।
তো যে কারণে তখন এটা হবে কিনা এটা তো আমরা জানি না। তো এখন আমাদের একটা সংস্কার কর্মসূচি চলছে। এখন এই ধরনের একটা মানে আপনার সিগনেচার করে নিলেই হয়, চুক্তি করলেই হয় যে 5 বছর পরের থেকে আমরা পিয়ার পদ্ধতি চালাবো। এটা একটা পদ্ধতি। এবং আমাদের এই যে সমস্যাগুলি আছে, যে স্বতন্ত্র প্রার্থীর জন্য আমার এলাকার প্রার্থী কি হবে, তাহলে কি আমরা জার্মানির মতো মিক্সড কোনো সিস্টেমে যাবো, অথবা আমাদের জন্য আলাদা কোনো সিস্টেম ক্রিয়েট করবো, এগুলো নিয়েও আলোচনা হতে পারে। সেই আলোচনার মাধ্যমে পিয়ার পদ্ধতিতে আমি মনে করি যেতে পারলে ভালো। কিন্তু তারপরে সেটা সবার মতামত নিয়ে করতে হবে, সেটা না হয় করা যেতে পারে। কিন্তু এখনই যদি করতে চাই তাহলে আমাদের নির্বাচনটা আরো পিছিয়ে যাবে, সেটা মনে হয় ঠিক হবে না। আমি মনে করি সবকিছুর আগে নির্বাচনটা ঠিক সময় করতে হবে। তবে এবার এই সংস্কার কমিশন যারা আছে তারা একটা প্রস্তাব দিয়েছেন, সেটা হলো যে সংসদের 2টা কক্ষ হবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে তারা পিয়ার দিতে চাচ্ছে পলিটিক্যাল পার্টি হিসেবে। সেটা মোটামুটি খারাপ না, কারণ উচ্চ কক্ষের জন্য তো কোনো এলাকা নাই। কাজে উচ্চ কক্ষে একটা পেয়ার পদ্ধতি দিলে পরে এটা মনে হয় ভালোই হবে। আরো একটা প্রস্তাব দিয়ে আমি শেষ করি, প্রস্তাবের সম্ভাবনার কথা বলি। সেটা হলো আমাদের এখানে যিনি এমপি হন তিনি কিন্তু ওই এলাকার কোনো একটা এলাকার সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যান। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সমস্ত কিছু সে দেখেন। এটা সারা দুনিয়ায় কিন্তু এই ফরম্যাট চলে না। সারা দুনিয়ায় চলে যেটা, সেটা হলো উন্নত বিশ্বে বিশেষ করে, যে এলাকার যে উন্নয়ন সেই কাজটা আসলে এমপি সাহেবদের হাতে থাকে না, সেটা থাকে হলো লোকাল গভর্নমেন্টের হাতে, মানে উপজেলা চেয়ারম্যানদের হাতে। যে এটাকে আমরা উপজেলা চেয়ারম্যান বলি। লোকাল গভর্নমেন্টের হাতে আপনি এলাকার উন্নয়নের দায়িত্বটা দিতে পারেন এবং যারা এমপি হবেন তারা কেবল আইন তৈরি করবেন, তাহলে কিন্তু পেয়ার পদ্ধতির যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে এই সমস্যাটা হয়তো এতটা তীব্র আর থাকবে না। প্রিয় দর্শক, আমি মোটামুটি আমার মতো করে একটা বলার চেষ্টা করলাম, আপনারা এটা বিবেচনা করে দেখবেন। পেয়ার পদ্ধতি সম্পর্কে আরো জানুন, আরো জেনে আলোচনা করুন, আপনার পাশের লোকের সঙ্গে কথা বলুন, আরো পড়াশোনা করুন, তারপর পেয়ার পদ্ধতির ভালো মন্দ নিয়ে আপনারাও একটা অপিনিয়ন গড়ে তুলুন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মানুষের মধ্যে একটা আলোচনা এখন আসছে, সেটা হলো আগামী নির্বাচনটা যে হবে সেই নির্বাচনে আসলে ক্ষমতায় আসবে কি। এই আলোচনাটা কিন্তু এতদিন ছিল না। এতদিন মানুষের মধ্যে একটা ধারণা ছিল বিএনপি সে তো সহজেই চলে আসবে, বিএনপির আসন কত হবে, 200-র চেয়ে কত বেশি হবে, এটা ছিল আলোচনার বিষয়বস্তু। কিন্তু এখন যেন বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর এবং সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিএনপির নামধারী অথবা বিএনপির লোকজনদের এই সমস্ত কর্মকাণ্ড, যে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি কি একটু চেঞ্জ হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন। এর মধ্যে জামাত এতদিন খুব বিনয়ের সঙ্গে তারা রাজনীতি করত, কিন্তু হঠাৎ করে জামাতের কথা, জামাত নেতাদের কথাবার্তার জন্য আমি এক ধরনের আত্মম্ভরি, এক ধরনের গর্ব, এক ধরনের ক্ষমতায় যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা যেন তাদের কথাবার্তায় ফুটে উঠছে। যেমন আমি একটা ঘটনা বলি, গত শুক্রবারের ঘটনা। জামাত এর মধ্যে আপনারা জানেন তাদের মানে 5 দফা দাবিতে তারা সারা দেশে আন্দোলন করছে, ঢাকায় করছে, বিভাগীয় পর্যায়ে করছে, এবং তারপরে একদম আরো প্রত্যন্ত অঞ্চলের উপজেলা পর্যায়ে তারা আন্দোলনটা করবে। বিভাগীয় পর্যায়ে যে আন্দোলনটা তারা যে বিক্ষোভ সমাবেশগুলো তারা করছিল, সেটা গত শুক্রবারে 19 তারিখে, 19 সেপ্টেম্বর চট্টগ্রামে এই ধরনের একটা সভা আয়োজন করা হয়েছিল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের যিনি পরিচালক মোহাম্মদ শাহজাহান, তিনি একটা মানে কথা বলেছেন, যে কথাটা কি অনেকে এটা শিরোনামও করেছে অনেকগুলি মিডিয়া। সেখানে তারা বলেছিলেন, ওনার কথা যদি আমি হুবহু ধরি, উনি কি বলেছেন সেটা আপনারা শুনুন। উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে, জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। মানে এই ধরনের কথা এই প্রথমবার আমি শুনলাম, বোধহয় আপনারা প্রথমবার শুনলেন যে জামায়াতে ইসলামের একজন নেতা তিনি দাবি করছেন আগামীতে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে এবং বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। এই ঘোষণাটার নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে। এর মধ্যে দেখলাম বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব, উনিও এটা নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আপনারা যদি নির্বাচনে বিজয়ী হবেন তাহলে নির্বাচনে আসছেন না কেন আপনারা গড়িমসি করছেন, কেন নানা ছুতানাতাকে আপনারা তুলে আনছেন যে এই কারণে যাবো, এটা হলে যাবো, সেটা হলে যাবো। উনি একটু ইঙ্গিতপূর্ণ কথাই কিন্তু বলেছেন। তার জবাব জামাত কিভাবে দেবে আমি বলতে পারবো না, কিন্তু এই যে কথাটা জামাত নেতাদের মুখ দিয়ে উচ্চারিত হলো, সেটা কি একেবারে ফাঁকা হওয়া, অথবা ওই ভদ্রলোক কি হঠাৎ করে অন্য কারোর সঙ্গে কথা না বলে কথাটা বলেছেন? মানে তার বক্তব্যটা কি জামায়াতে ইসলামী যে দল হিসাবে জামায়াতে ইসলামী তার বক্তব্যকে কি সমর্থন করে না?
এই প্রশ্নটা কিন্তু জরুরি। অনেক সময় হয় কিন্তু যে কোনো একটা নেতা বিচ্ছিন্নভাবে আবেগে আপ্লুত হয়ে কিছু একটা বলে বসে। তো এটা কি সে ধরনের কথা? এটা যে সে ধরনের কথা নয় সেটা টের পাওয়া হলো তার পরের দিন, মানে শনিবার দিন। শনিবার দিন কি হলো, ঢাকায় জামাত ইসলামের যে মগবাজারে যে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালা মিলনায়তনে, সেখানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসের শুরার একটা অধিবেশন ছিল। সেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ছিলেন। তিনি সেখানে কি বলেছেন সেটাকে শুনুন, তাহলে বুঝবেন যে তার এই বক্তব্যটা যে এটা যে একজন ব্যক্তির বক্তব্য না। শফিকুর রহমান সাহেব বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে। এটা হলো শফিকুর রহমান সাহেবের বক্তব্য। শফিকুর রহমান সাহেবের ভাষায় উনি যেভাবে বলেছেন, যে সেভাবে পড়ি আমি পত্রিকা থেকে, সে উনি বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে। এই আলোচনাটা কিন্তু অনেকদিন ধরে হচ্ছিল যে আসলে কি পড়বে। অনেকে ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ পড়বে, কারণ এই যে স্টুডেন্ট যারা আছে এরা তো সারা দেশ থেকে আসা, এরা তো ঢাকায় জন্মগ্রহণ তা তো না, এরা সারা দেশে গ্রামাঞ্চল থেকে তারা কিন্তু ঢাকায় এসেছে পড়াশোনা করার জন্য। দেশের অন্যতম সেরা দুটা বিশ্ববিদ্যালয়। তো এখানে যারা পড়েন তারা নিশ্চয়ই তাদের পরিবারের উপর প্রভাব বিস্তার করতে পারেন। তারা যে নিশ্চয়ই পরিবারকে বোঝাবেন যে এরাই হলো প্রকৃত, এদেরকে আমাদের ভোট দিতে হবে। কাজে এর রিফ্লেকশন গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে, মানে এদের ফ্যামিলিগুলোতে পড়বে এবং তার প্রভাবটা জাতীয় নির্বাচনেও পড়তে পারে। এটা একটা সহজ ইকুয়েশন, কিন্তু অভিজ্ঞতা বলে এই ইকুয়েশন সবসময় কাজ করে না। আমরা নিজেরাও বহুবার দেখেছি, আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমরাও ডাকসু নির্বাচনে অনেকবার ভোট দিয়েছি, একাধিকবার। আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে ততটা পড়ে না। পড়ে না এই কারণে, যে এই ব্যাখ্যাটা আমি আপনাদের দিই, এই কারণে পড়ে না, আমি যখন স্টুডেন্ট ছিলাম ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি, আমি যে কিন্তু আমার ফ্যামিলিকে প্রভাবিত করতে পারিনি এই কারণে যে ওনারা বলেন তুই কি বুঝস। আমার বাবা তিনি হয়তো আমার মতো এতটা শিক্ষিত নন, কিন্তু উনি মনে করেন যে আমি তার ছেলে এখনো ছোটই রয়ে গেছি, যতই লেখাপড়া করি না কেন। উনি শেষ দিন পর্যন্ত এটাই মনে করতেন যে আমরা কি বুঝি। আসলে বিষয়টা কি আমি বলি, বিষয়টা হলো পরিবারের ডিসিশন মেকার হয় তিনি যার হাতে টাকাটা থাকে। আপনি ঢাকায় যত বড় নেতাই হন না কেন, আপনি যদি বাড়ি থেকে মাসে মাসে যে টাকা আনতে হয়, যিনি আপনাকে টাকাটা দেন তিনি ডিসিশন মেকার। এটা আমাদের দেশে অনেক দিন ধরে এটা চলে আসছে। গ্রামের বাড়িতে ওনার বাবা কৃষক হতে পারেন, কিন্তু মাসে মাসে টাকাটা কিন্তু উনি পাঠান, সংসারটা কিন্তু উনি চালান, উনি সিদ্ধান্ত নেন যে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না। ওখানে সন্তানের ভূমিকা খুব একটা থাকে না, এটা আমি যতটুকু বুঝেছি। তাহলে আমি আগেও কিন্তু বলেছিলাম যে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচনে কিন্তু জাতীয় রাজনীতির একটা প্রভাব পড়েছে। জাতীয় রাজনীতির প্রভাবটা কেমন, যে এখানে অনেক ছাত্রলীগের ভোটগুলো ইসলামী ছাত্র শিবির পেয়েছে। এই কারণে পেয়েছে যে এই ছাত্রলীগের আবার ফ্যামিলি ওরিয়েন্টেড পলিটিক্স তারা করে। তাদের বাবা হয়তো আওয়ামী লীগ করে, ভাই হয়তো যুবলীগ করে, ফ্যামিলির লোকজন আওয়ামী লীগ করে, এরকম আছে। এখন তারা দেখেছে যে আঞ্চলিকভাবে মানে এলাকায় তাদের উপর মামলা মোকদ্দমা এগুলি বেসিক্যালি করেছে বিএনপির লোকেরা। সব বেশিরভাগ মামলা বাদী হলো বিএনপির লোকেরা। কাজে এই জায়গাটাকে তারা হয়তো মনে করেছে এদেরকে আনা যাবে না ক্ষমতায়, যে কারণে তারা হয়তো শিবিরকে ভোট দিয়েছে। শিবিরকে অধিকতর নিরাপদ মনে করেছে, শিবিরের নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের আন্তরিকতা ছিল, তো যে কারণে তারা শিবিরকে ভোট দিয়েছে। এটা হতে পারে, কিন্তু এটা যে হয়েছে আমি সেই দাবি করছি না, বাট আমার ধারণা হতে পারে। কিন্তু এর মধ্যে আবার আরেকটা ঘটনা কিন্তু ঘটেছে বলে আমি জেনেছি বিভিন্ন জায়গা থেকে। সেটা হলো যে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায় এই যে বিএনপির নেতাকর্মীদের যে চাঁদাবাজি, তারপর লুটপাট, তারপর মামলাবাজি, এই সমস্ত বিষয়গুলো যে ডাকসু এবং জাকসু নির্বাচনে প্রভাব ফেলেছে এটা তারাও বুঝতে পেরেছে। এবং এরই মধ্যে অনেক জায়গায় আমি শুনেছি যে তাদের আচার আচরণ নাকি চেঞ্জ আসছে। এটা সেন্ট্রালের কারণে হোক আর আঞ্চলিকতার কারণে হোক, আঞ্চলিকভাবে হোক, প্রচুর চেঞ্জ নাকি তাদের আচার আচরণে এসেছে। যদি সেটা হয়, আমি মনে করি সামনে কিন্তু আরো 5-6 মাস সময় আছে। এই সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানো সম্ভব, এই সময়ের মধ্যে রাজনীতিতে মৌলিক পরিবর্তনও সম্ভব। আবার বিএনপি লোকেরা আমি এটাও শুনেছি, তারা বিভিন্ন জায়গায় এমনও বলছেন যে জামাতে যা আচরণটা তোমরা দেখছো এটাই কি আসলে জামাত, নাকি এটা তাদের নাটক। এই কথাও কিন্তু আমি শুনেছি। আমি এর মাঝখানে উত্তরবঙ্গে দিয়ে গিয়েছিলাম একটা কাজে, সেখানে যে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের কিন্তু এই ধরনের ধারণা যে জামাতের এই আচরণটা, যেটা ভালো মানুষের আচরণ, এটাকে আসলে তাদের মনের কথা নাকি তাদের একটা নাটক। আমি জানি না এরা কেন বলছে, কি সমাচার, অত ডিটেল আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটা বলছি যে আসলে এখনো কিছু ক্লিয়ার না, কিন্তু কারণ সময় আছে 5 মাস। এই 5 মাসে অনেক কিছু ঘটতে পারে। এমন অবস্থায় আজকে তাহলে এই অনুষ্ঠানে আলোচনা আমরা কেন করছি? এই কারণে করছি, আমি জামাত নেতৃবৃন্দকে বলবো এত দ্রুত আনন্দে উদ্বেলিত হয়ে লোকজন খাওয়ানো শুরু করে দিয়ে না ভাই। নির্বাচনের হাওয়া ঘুরতে বেশিক্ষণ সময় লাগে না। বাংলাদেশের মানুষ বড় বিচিত্র, এদের সিদ্ধান্ত নিতে সাধারণত ভুল হয় না।
এখনই যদি আপনারা ডিক্লেয়ার করে বসে থাকেন যে আপনারা ক্ষমতায় চলে গেছেন, বিএনপিকে বিরোধী দলে বসতে হবে, এই যে কথাটা, এই কথার মধ্যে এক ধরনের অহংকার আছে। এই অহংকার সাধারণ মানুষ পছন্দ করে না। জামাতের নেতৃবৃন্দকে আমার অনুরোধ, ভাই এত দ্রুত কথাবার্তার ভাষা পরিবর্তন করেন না, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলেন না। সামনে আরো অনেক দূর, নির্বাচন আরো অনেক দূর, এবং সেই নির্বাচনে ভালো করা, মানুষের মন জয় করে ভালো করা, মন জয় করে সেটাকে ধরে রাখা, 5 মাস তো আরো অনেক কিছু দেখতে হবে, আরো অনেক দূর যেতে হবে ভাই। প্রিয় দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে যে সব রাজনৈতিক দলের মধ্যে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা প্রবণতা তৈরি হয়, সেটাই বা মন্দ কি? আমরা বরং সেদিকে অগ্রসর হই। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।